বাংলাদেশের সৌন্দর্য যে কতটা মায়াবী সেটা পাহাড়ের কাছে না এলে হয়তো বুঝতেই পারবেন না। চারদিকে সবুজ পাহাড়, পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘ, মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এ দৃশ্য। শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে মেঘ আর পাহাড় একসাথে মিলে তৈরি করেছে এক অপূর্ব স্বর্গ। এই পাহাড় শুধু তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এখানে বসবাস করে চাকমা, ত্রিপুরা, মারমা সহ আরও নানা পাহাড়ি জনগোষ্ঠী, যাদের বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্য এই পাহাড়কে করেছে আরও সমৃদ্ধ। প্রথমে একটা বাস যাত্রা, তারপর পাহাড়ি রাস্তা, চাঁদের গাড়ি আর ঝর্ণার অ্যাডভেঞ্চার। গন্তব্য একটাই, মেঘের রাজ্য সাজেক। আরও থাকছে মেঘমায়া রিসোর্টের মায়া ভরা সৌন্দর্য। কেমন ছিল পুরো যাত্রাটা, চলুন শুরু করি। প্যাকিং জাস্ট শেষ। এইবারে আমার যাওয়ার পালা। আর কতবার? সাজেক আমি বহুবার গিয়েছি, আরও অনেকবার যেতে চাই। বৃষ্টিতে সাজেক কেমন লাগবে? তোমাদেরকে নিয়ে ঘুরবো, বৃষ্টিতে ভিজবো। চলো। অপেক্ষা আর ভালো লাগছে না, কখন চলে আসবে গাড়িটার, কখন উঠবো। আমার পাহাড় সবসময় পছন্দ, আমি পাহাড়ে ছুটে ছুটে চলে যাই তোমাদেরকে নিয়ে। সেন্ট মার্টিনের দেখতে দেখতে যাব। এটা হচ্ছে আমার সিট। হে গাইস, জার্নিটা আশা করছি ভালো হচ্ছে, তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। আমি ফাইনালি উঠে পড়েছি আর এখানটাই শুয়ে পড়বো। দিয়েছে একটা বালিশ, কোল বালিশ। ওরা মনে হয় জানতো যে আমি কোল বালিশ ছাড়া ঘুমাতে পারি। একটু ভালো কোল বালিশ দিয়ে আরাম করে ঘুমাতে ঘুমাতে চলে যাব। পাহাড়ে গিয়ে ঘুম বন্ধ, যেতে যেতে যতটুকু ঘুমানো যায় ততটুকু ঘুমিয়ে নিজেকে বুস্ট আপ করে নিচ্ছি। ঘড়ি কাটাই এখন 11টা 30 বাজছে এবং ফাইনালি আমি এখন ঢাকা ছেড়ে যাওয়ার রাস্তায়। যে শাপলা চত্বর, এখান থেকে এইভাবে গ্লাসের ভিতর দিয়ে ঢাকা শহরটাকে দেখতে শুয়ে শুয়ে বেশ মজাই লাগছে আর কি। আমাকে বমি করার জন্য পলি দিয়েছে, বাট আমি তো কখনো বমি করি না, মানে কখনোই করিনি। তাহলে আমি কি করবো? আমাকে জোর করে বমি করবো? মানে এই পলিটা দেওয়ার জন্য কি অন্তত বমিটা করা উচিত হবে আমার? এই পলির তো একটা কাজ আছে নাকি? এই কাজটা তো আসলে অন্তত পক্ষে করা উচিত। এখন আমি একটু ঘুমাতে চাই, সাথে বৃষ্টি হচ্ছে বাইরে, সেটা দেখতে দেখতে। একটা ঘুম দেওয়ার পরে একটা স্টপেজ পেলাম, সেটা হচ্ছে হোটেল তাজমহল কুমিল্লা। একটু খাওয়া দাওয়া করতে হবে, যাই ফ্রেশ হয়ে নিই। এখন মাঝরাত, হোটেল তাজমহলে খাচ্ছি চিকেন খিচুড়ি। ঘুম ঘুম চোখ নিয়ে খাওয়ার একেবারেই কোনো ইচ্ছে ছিল না। কখনো খিদা না থাকলে জোর করে খাওয়াটা খুব পেইন হয়ে যায়। স্যালাডে আমাদেরকে লেবু এবং শসা দেওয়া হয়েছে। যে শসা এবং লেবুটা দেখে মনে হচ্ছে যে কেউ খায়নি বলে ওটা ধুয়ে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা খাওয়ার সময় চেক করে খাবেন। খাওয়া দাওয়া তো শেষ, এবার বাসে ওঠার পালা। আবার একটা ভালো ঘুম দিতে হবে। এবার আরেকটা ভাত ঘুম দিয়ে নিতে হবে আমাকে। তোমরা একটু ঘুমাও। এদিকে বৃষ্টি হয়ে চলেছে। আমি সাজেক ভ্রমণে বৃষ্টিকে খুব করে আশা করছিলাম। গুড মর্নিং। জাস্ট চোখটা খুললেই আমি দেখি যে পাহাড় দিয়ে যাচ্ছি। ব্যাপারটা খুবই এক্সাইটিং ব্যাপার। দেখো পাহাড় আমার সঙ্গে। প্রায় খাগড়াছড়ি পৌঁছে গেছি। পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে যাচ্ছি, আর এরকম ভিউ দেখে সকালটা মানে এত সুন্দর হয়ে গেল আমার। স্লিপারে মজাটা এটাই, এত বড় একটা গ্লাস থেকে পাহাড় দেখা যায়। ঘড়িতে এখন বাজছে 8টা 20। সাজেকের পাহাড়ে উঠতে গেলে কিন্তু একটা পারমিশন লাগে। আমরা প্রায় কাছাকাছি আছি। পথ যতই এগিয়ে যাই ততই যেন পাহাড় ডাকছে আমাকে। সাজেককে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষায় মনটা আজ ভীষণ উচ্ছ্বাসিত। চেনা পথ ধরে এগিয়ে যাচ্ছি মেঘে ঢাকা পাহাড়ে, অচেনা কিছু দেখব বলে, তোমাদেরকে দেখাবো বলে। খাগড়াছড়ি সড়ক পরিবহন ও জিপ মালিক সমিতির পক্ষ থেকে সাজেক যাওয়ার জন্য এখানে রয়েছে চাঁদের গাড়ি বুকিং এর কাউন্টার। কত দিনের জন্য কত টাকায় আপনি চাঁদের গাড়ি পাবেন এখানে এই চার্টগুলোতে লেখা রয়েছে। আমরা বুক করলাম একটা লাল রঙের চাঁদের গাড়ি 2 দিনের জন্য। এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে যাচ্ছি রিসাং ঝর্ণা এবং আলুঠেলা গুহা। সেখানে ঘুরে আমরা ফার্স্ট স্পটটা ধরতে পারিনি। আনফরচুনেটলি এই ঘটনাটা ঘটে গেল আমাদের গাড়িটা দেরি করে পৌঁছানোর কারণে। আমাদের ফার্স্ট স্পট না ধরতে পারি, সেকেন্ড স্পটের জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। তাই ওয়েট না করে আমরা যাচ্ছি এখন
লাল চাঁদের গাড়ি, এর আগেও নিয়েছিলাম, সেই গাড়িটা নিয়ে কিন্তু ওইরকমই একটা গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমার কাছে বেশ ভালোই লাগে, একই জায়গায় বারবার যাই। আমি ফার্স্টেই বলেছিলাম যে বৃষ্টি দেখতে যাচ্ছে সাজেকে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিজে যাচ্ছি। তোমাদের জন্য আমাকে ভিজতে হচ্ছে, তোমাদের জন্য আমাকে কষ্ট করতে হচ্ছে। এইবার কিন্তু আমি তোমাদের জন্যই এসেছি সাজেকে, তোমাদেরকে নিয়ে ঘুরবো। তাই তো আমার সঙ্গে থাকো, ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো আমি আরো কি করছি। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। সাজেকে যাওয়ার আগে খাগড়াছড়ির এই পাহাড়ি পথ ধরে রিসাং ঝর্ণা এবং আলোটোলা গুহাতে যেতে বেশ লাগছে। পাহাড়ে আঁকাবাঁকা পথে জিপ ছুটে চলেছে, ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে আমার শরীর এবং মনকে। চারপাশে সবুজ পাহাড় আর মেঘের ভেলায় যেন পথটাও হয়ে উঠেছে এক টুকরো স্বপ্ন। এই মুহূর্তে মনে হচ্ছে গন্তব্যের চেয়ে পথটাই যেন বেশি সুন্দর। এরকম জায়গায় এসে এরকম খোলা চাঁদের গাড়ি না হলে আসলে হয় না, ব্যাপারটা জমেই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, বাতাসটাও বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি। আমি কিন্তু বৃষ্টিতে ভিজতে চাই আজকে, জানি না কি হবে, বৃষ্টিতে ভিজা কতটুকু সফর করতে পারবো, বৃষ্টি আসলে তো ভিজবো। এই পাহাড় দিয়ে যেতে গিয়ে দেখছি এগুলো তো চুল চাষ করেছে, অনেক আমের গাছ রয়েছে, কলা গাছ, আম গাছ, বিভিন্ন রকমের গাছ কিন্তু ওরা চুল চাষ করেছে এখানে পাহাড়িরা। এবং এই পাহাড়ের ঢালে যারা থাকে তারা কিন্তু আসলে পাহাড়ের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে। এত উঁচু উঁচু পাহাড়ে উঠতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায়। তারা এখানেই থাকে, এখানে এই পাহাড়ের সঙ্গে যুদ্ধ করে, পাহাড়ের সাথে বন্ধুত্ব করে, পাহাড়ের সাথে গল্প করে নিজেদের জীবিকা নির্বাহ করে। এখন যে পাহাড়ের বাঁকে বাঁকে যাচ্ছি, অনেক অনেক মানে উঁচু নিচু, তো ব্যাপারগুলো কিন্তু একটু টাফ আর কি, দাঁড়িয়ে থাকাটা অনেক কঠিন। সরু রাস্তা, ভিজে ভিজে আছে, আর চারিদিকে গাছগুলো কেমন যেন ভিজে সবুজ হয়ে গেছে। দেখো, গাড়ি থেকে নেমে পড়লাম এই মুহূর্তে। আর এটা হচ্ছে রিসাং ঝর্ণা যাওয়ার রাস্তা। রিসাং ঝর্ণায় যাওয়ার জন্য কিছুটা হেঁটে যেতে হবে। এর আগে যখন এসেছিলাম রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা ছিল, এখন দেখছি পিচ ঢেলে দিয়েছে। তো অনেক সময় এই রাস্তায় কিন্তু বাইক থাকে, বাইকে করেও আপনারা যেতে পারবেন। আমি আজকে বাইক পেলাম না, আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। কিছুটা ওয়েট কমানোর জন্য আসলে হাঁটাটাও বেশ শরীরের জন্য ভালো। যাই হোক, হাঁটতে থাকি তোমাদেরকে সঙ্গে নিয়ে। কি সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তায় কিন্তু অনেকগুলো গাছ আছে, গাছগুলো বেশ বাতাসে উঠতেছে, বৃষ্টিতে ভিজে, একদম বেশ মজা কিন্তু, না? রিসাং ঝর্ণার পথ 2.5 কিলোমিটারের হাঁটা, অথচ এই পথ যেন এক টুকরো স্বর্গ। চারপাশে সবুজ পাহাড়, সতেজ বাতাস, দূরে দূরে পাহাড়ের সারি, আর পথের পাশে ফুলের সাজানো ছোট ছোট পাহাড়ি বাড়ি। গরু চড়াতে যাওয়া পাহাড়ি মানুষদের দেখে মনে হচ্ছিল প্রকৃতির খুব কাছাকাছি এক শান্ত জীবনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই সুন্দর পথ পেরোলেই অপেক্ষা করছে রিসাং ঝর্ণার জলধারা। এইখানে আসলে জাস্ট মনে হয় যে আমি আর না ফিরে যাই বাড়িতে কখনো। আর এরকম একটা পাহাড়ে আসলে আমার একটা বাড়ি খুব দরকার, যেখানে থেকে শুধু আমি এরকম ভিউ দেখবো। পাহাড়ের গহীনে কত দূর পর্যন্ত আসলে পাহাড়টা চলে গেছে তার কিন্তু কোনো মানে কোনো শেষ নেই, সীমা নেই। এবং পাহাড়ের অনেক কথা আমি বুঝতে পারি, পাহাড়ে বাতাসে হয়তো অনেক কথা মিশে আছে। এটা আসলে বোঝার জন্য পাহাড়কে ভালোবাসতে হবে। আমি সমুদ্র একদমই ভালোবাসি না। আজকে ফরচুনেটলি পাহাড়ে এসে এত সুন্দর মেঘ আর বাতাস পেয়ে গেছি, এটা আমাদের জন্য আসলে বিশেষ পাওয়া। বৃষ্টির বেলায় কিন্তু পাহাড় আরো বেশি সুন্দর। ওইখানটায় কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে যে একদম ঘোলাটে হয়ে আছে। ওই দূরে পাহাড়ে বৃষ্টি হচ্ছে এখন, ওই দিকটা। চলো তো তুম পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জোয়ার আসন বসাবো। তেরাংতই কালাই ঝর্ণা 1 কিলোমিটার, এখনো 1 কিলোমিটার রয়েছে, কিন্তু 1.5 কিলো হেঁটে এসছি, আরো 1 কিলো মানে 2.5 কিলো হাঁটতে হবে। তো খারাপ লাগছে না, 1.5 কিলো কি করে হেঁটে চলে আসলাম বুঝতেই পারলাম না। আরো বাকি 1 কিলো হেঁটে নিতে পারবো, কোনো প্রবলেম নাই, তোমরা যেহেতু সঙ্গে আছো।
বাতাস যখন বইছিল গাছের পাতাগুলো মৃদুভাবে দুলছিল। সেই শব্দটা শুনলেই মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের ভাষায় কিছু একটা বলতে চাইছে। এই মুহূর্তে ইন্ডিয়ান যারা আমাকে দেখছো তারা কিন্তু দেখো বাংলাদেশ অনেক সুন্দর, বাংলাদেশেও কিন্তু ভালো ভালো পাহাড় রয়েছে এবং তোমাদের কাছেও তো বেশ অনেক পাহাড়। তবে আমাদের ছোট্ট দেশে কিন্তু সব কিছুই রয়েছে, পাহাড়, ঝর্ণা, সাগর, চা বাগান, সব কিছু রয়েছে। বাংলাদেশে অনেকেই আসুনি, দূর থেকে দেখছো। বাংলাদেশের গহীনে এত সুন্দর সুন্দর জায়গা যেগুলো রিমোট এরিয়াগুলোতে আসলে সবাই যেয়ে পৌঁছাতে পারে না, এরকম জায়গাগুলোতেও আমি তোমাদেরকে নিয়ে যাব। আজকে কিন্তু এই রিসাং ঝর্ণা যাওয়ার পথে কিন্তু ভিউগুলো এত সুন্দর যে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগছে। এর আগে এসেছি বাইকে করে, বাট হেঁটে হেঁটে যাওয়ার একটা মজাই আলাদা। ও গড, কতটা নিচে বোঝাতে পারছি না, অনেকটা ঢাল হয়ে আছে, ক্যামেরায় আসলে ঢাল বোঝা যাচ্ছে না, তবে অনেকটা নিচে এবং এখানে নামতে হবে আমাদেরকে, এখন অনেকটা নামতে হবে। না, এটা রেসপন্স করতেছে না, ডাকটা মনে ঠিকঠাক হচ্ছে না। প্রতিবন্ধী প্রতিবন্ধী ছাগল এগুলা। নামতে নামতে আমরা আর কতটা নামবো বলো তো, নিচে নামতে নামতে একদম নিচেই নেমে গেলাম। মাসি, কি আছে আপনার কাছে? কি নেবে? আপনার কাছে পাহাড়ি কি আছে? পাহাড়ি পাহাড়ে কি থাকবে? চু আছে? চু চুয়া চুয়া চু 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 নেই? বাংলা 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 বাবা আপনারা যেটা খান ওটা নেই মাসি? খাই নাই। আপনি খান না? আপনি কি ত্রিপুরা? ত্রিপুরা। আচ্ছা, ত্রিপুরা যেটা খায় সেটা কি, ওটাকে কি বলে? খাইনি ত্রিপুরা। ওটাকে কি বলে? বাংলা মরাল। ও বাংলা, বাংলা মর। বাংলা মদ। আচ্ছা, চু বলেন না, চুয়ানি বলেন না? চুয়ানি, দবাগুড়া, দুই চুয়ানি। ও, দু চুয়ানি। জগরা জগরা, হ্যাঁ জগরা বলেন না? না, জগরা বলে না। জগরা বলে হচ্ছে মারমা, খাসিয়া, মারমা, চাকমা, এরা, তাই তো? তো আপনার কাছে আছে? নাই নেই তো চুয়ানি? নাই। কি রাখলেন? আমি তো ওটা খাবো বলে এসেছি, কিন্তু এটা এটা না পেলে হলো পাহাড়ে? খাই। হ্যাঁ, খাই। আমি তো খাই খাই। ভালো। না, এটা ভালো ভালো জিনিস। ভালো জিনিস তো না? এটা খেলে শরীরের জন্য কি হয়? কি হবে? স্বাস্থ্যে ভালো? ছাত্র ছাত্র আমি জানাচ্ছি মিলে। এটা খাওয়ার পরে কি নাচতে ভালো লাগে, গাইতে ভালো লাগে? এই আপনি একটু চু রাখবেন, আমরা খাবো, এটাই তো, মানে গ্লাসে করে একটু চু খাবো। মাছ মাংস দিয়ে খাই আর মাছ মাংস দিয়ে খাই না? আপনি খান? খান না? তখন খাই খাই দেখে আপনি কখনো খাননি? আগে আগে খাই। আগে? ও, এখন খান না? উনি আসলে আগে খেত, উনি আসলে আগে খেত, এখন খায় না। কি করছেন? রান্না বান্না করছেন? আপনার কি ত্রিপুরা? ত্রিপুরা? ও, শিবের ছবি। আপনার চুয়ানি খান না? না, চুয়ানি আমি বুঝি না। বুঝেন না? পাহাড়ে তো চুয়ানি হয়। ওনারা চুয়ানি খায় না, হয়তো খায়, বলছে না। ও, এটা আপনার দোকান? পাহাড়ি ফল রাখেন না আপনারা? তোমাদের বাড়ি কি এখানেই? খাগড়াছড়িতে? চাকমা? তোমরা কি ঘুরতে এসছো আমাদের মতোই? ও, সবসময় ঘুরতে আসো? খাগড়াছড়িতেই থাকো? আজকে কি ঝর্ণায় ঘুরতে এসছো? মানে বারবার আসতে ভালো লাগে না? বারবার মানে বারবারও না, মানে মাঝে মধ্যে। মাঝে মধ্যে? রিলস বানাচ্ছ না তোমরা? না, ওইখানে গিয়ে করছি। করছো? থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার পেজের নাম কি? সঞ্চিতাস ব্লগ। ইয়ে, আমি কিন্তু ঝর্ণার শব্দ পাচ্ছি, শ শ করে শব্দ হচ্ছে ঝর্ণার। অনেক বড় ঝর্ণা তো, রিসাং ঝর্ণা, কিন্তু সবাই নাম শুনেছো নিশ্চয়ই, অনেক বড় ঝর্ণা। মানে এত শব্দ হচ্ছে যে এত দূর থেকে আমি পাচ্ছি, হয়তো কাছাকাছি চলে এসেছি। ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে না যদিও, একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি।
ফাইনালি চলে এসেছি রিসাং ঝর্ণা 0 কিলোমিটার না, চলে এসেছি ঝর্ণায় 0 কিলোমিটার। পানি কলা ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, ফেটেও গেছে। রিপা ত্রিপুরা, রয় ত্রিপুরা, চিনেন রয় ত্রিপুরাকে? এই মুহূর্তে রয় ত্রিপুরা আপনাকে দেখবে। চেনেন না? না রয় ত্রিপুরাকে চেনেন? খাগড়াছড়ি বাড়ি, ঢাকায় থাকে। চেনেন? তার জন্য কিছু বলবেন? সে কিন্তু আমার খুব কাছের। বলেন, সে কিন্তু আপনাকে দেখতেছে এখন। সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। আপনার কে হয়? একই বংশের না? আচ্ছা আচ্ছা, শুনে খুশি হবে, বুঝছেন? আপনি তাকে ভালো বললেন, খুশি হবে। আপনি রয় ত্রিপুরা দাদার পরিচিত মানুষ, বুঝছেন? তাহলে তার জন্য আপনি ডিসকাউন্ট কত দিচ্ছেন আমাকে? ওটা তো 100 টাকা করে, তাই না? হ্যাঁ, ওটা 100 করে। পানি মিষ্টি দিবে না কুচি দিব? রয় দাদা, আপনি দেখতেছেন না আপনার নাম বলার পরে ডিসকাউন্ট দিচ্ছে না? এটা কিন্তু আপনি মানে এটা একটু অন্যায়। তার সাথে দেখা যদি কখনো হয়ে থাকে এটা বলবেন। আর বেশি নিত ভাই কে? উনি আমাদের কষ্টটা বুঝে। কষ্ট বোঝে? হ্যাঁ, উনি তো নিতই না আমার কাছে, ফ্রি। এটাকে আমাদের এলাকার মানুষ দেখে ঠকাবেন না, আমি এখানে ডাব খাবো, তারপরে যেখানে আনারস আছে এগুলো সব পাহাড়ি এবং জুম চাষ করে এরা এগুলো করে, তো এগুলো অনেক মিষ্টিও হয়, অথেন্টিক হয়। আমাদের এখানে মুঠে নেই, কিন্তু এগুলো বাইরে থেকে আমরা তাদের জন্য নিয়ে আসি। আর উনি বলতে যে ঠিকই আমাদের এখানে পাহাড়ের অঞ্চলে ডাব নেই। আচ্ছা, আপনার ভাষায় বলেন, এটা ত্রিপুরা ভাষায় বলবেন। জানি এটা ডাব করেই। হ্যাঁ, তারপর করে আর কি। একটু বলবেন ত্রিপুরা ভাষায় আমি তোমাকে ভালোবাসি কি হবে? আং নানা হামজাও, আঙ্গুরা হামজাও। নানা হামজাও। আর আমি তোমাকে ভালোবাসি, আবার অ্যানসার যে দেবে সে কি বলবে? আংবা হামজাও। আমগা হামজাও, আংবো আপনার আমবো হামজাও। মানে নানা হামজাও আর কি। আংবো। নানা হামজাও। ডাব খেতে গিয়ে ডাবের ভিতরে নারকেল ছিল, নারকেল খেতে গিয়ে তখন যাই, ঝর্ণার দিকে এগোচ্ছি। সিঁড়িতে নামতে হবে ঝর্ণায়। ওই যে দেখো, দূরে দেখা যাচ্ছে। এই প্রশান্তির জন্যই কিন্তু এত কষ্ট করে হেঁটে হেঁটে আসা। এতগুলো সিঁড়ি আমাকে ভেঙে নামতে হচ্ছে, বেশ কয়েকশো সিঁড়ি কিন্তু। এক্সাইটিং ব্যাপার হচ্ছে আমি ঝর্ণার কাছে চলে এসেছি এবং মানে একটুখানি ভেজার চেষ্টা করব, বৃষ্টি তার আগে ভিজিয়ে দিল। ফাইনালি চলে এসেছি ঝর্ণার সামনে, একেবারে সামনে বসা। আমার মন চাইছে ওখানে যেতে, কিন্তু আমি যেতে পারবো না, জায়গাটা অনেক স্লিপারি। ওখানে একজন দড়ি ধরে ঝুলছে আর কি, আর ওখানে আমার যাওয়া পছন্দ হলো না। বাট দূর থেকে আমি এই সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধই হতে পারছি, আনন্দ পাচ্ছি, আর কিছু করার নেই। ঝর্ণার বাতাস গায়ে এসে লাগছে, ধীরে 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 ফোটা ফোটা জলগুলো গায়ে লাগছে, মনে হচ্ছে বৃষ্টির জলের মতো। সবকিছু মিলিয়ে দারুণ সময়। অনেকটা সময় ধরে দেখলাম ঝর্ণা, এবারে আমাদেরকে যেতে হবে গুহাতে, তাই বেশি দেরি করে ফেললে কিন্তু গুহা ঘুরতে পারবো না, তাই তোমাদেরকে নিয়ে এখন যাচ্ছি আলুটিলা গুহাতে। চলো। এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠাটা সো টাফ, জাস্ট আমি হাঁপিয়ে পড়ছি এখনই। এতটা রাস্তা কি করে এখন উঁচু উঁচু পাহাড়ে উঠবো? নামার সময় কিন্তু নেমে গেছি, বাট এখন ঝর্ণায় আসার এক্সাইটমেন্টে হয়তো বা সব ভুলে গেছিলাম। কিন্তু ঝর্ণা দেখা শেষ, এখন যাওয়াটা অনেক পেন। ও গড, আমি তো হাঁপিয়ে গেলাম। ঝর্ণা থেকে জাস্ট বাইক নিয়েছি একটা, এবং এই বাইকে করেই এখন পৌঁছাচ্ছি চান্দারগাড়ির কাছে, কারণ বৃষ্টি হচ্ছে আর হেঁটে যাওয়া পসিবল না, তাই এখন এইভাবে ভিজে ভিজে বাইকে
সুন্দর। আমরা ঝর্ণার রাস্তাতে যাই, কারণ যেহেতু হাতে সময় কম তাই আমরা গুহাটাই দেখে আসব। এখানে পর্যটকদের জন্য কিন্তু দোকানপাট রয়েছে, সবাই এখানে বসে ডাব টাপ খেতে পারবে। এখানে অনেক দোকান রয়েছে। এই এখন এতগুলো সিঁড়ি আমরা ভেঙে ভেঙে নামবো। আলুটিলা পর্যটন কেন্দ্র, এই সিঁড়িগুলো দিয়ে যেতে থাকবো। এই গাছটা এখানে আসলে ভয়ঙ্কর লাগে একদম, জাস্ট মনে হয় ভূতের একটা প্লেসে চলে আসছি। থাকতে পারে এখানে, ভূত থাকা অসম্ভব কিছু না, কারণ মানুষ যেহেতু কম থাকে, ভূত থাকতে পারে। ভূত বলতে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই গাছটা ভয়ঙ্কর লাগে, একদম ভয়ঙ্কর লাগে, এবং আমি এখানে আসলে মনে হয় যে আমি একটা ভূতুরের জায়গায় চলে আসছি। এই গাছটা পার হলেই আর কিছুটা নামলেই হচ্ছে গুহা। এই যে আবার নামতে হবে। হ্যাঁ, এই যে গুহার রাস্তা। আমরা এদিক দিয়ে আবার ব্যাক করবো। আমরা স্যান্ডেলটা খুলে নিই। স্যান্ডেলটা খুলে নিই, অনেক পিচ্ছিল। এই যে, ও মাই গড, অন্ধকার গুহা। এখানে ভূত থাকতে পারে, পেট থাকতে পারে। দেখো গুহার মুখে এখান থেকে জল পড়ছে। ভূতুলে ভূতুলে একটা শুনি না? আমার কিন্তু ভয় লাগতেছে। এই প্রথম এখানে কিন্তু ভূত আছে। দেখো দেখি, এই গুহার ভিতরে লাইট দেখতে দিন। জাস্ট লাইট জ্বালাও। ভয়ঙ্কর গুহা মানে অনেক ভয়ঙ্কর একটা গুহা। তো মজা লাগছে। সবাই ভয়ে আসতে চাচ্ছিল না। কি মজা! হ্যাঁ, এদিকে যাচ্ছি। বলি শান্ত লাগছে। এই আমাদের টাকা আসলে। প্রচন্ড অন্ধকার একটা গুহা। এই যে, এর ভিতর থেকে কিন্তু জল, ঝর্ণার জল আসছে অন্ধকারের ভেতরে। জাস্ট ভয়ঙ্কর, জাস্ট ভয়ঙ্কর। আমি কিন্তু আমি মাঝখানে লাইট নাই আমার। খুব রিস্ক নিয়ে যাচ্ছি। অনেক ভয়ঙ্কর একটা গুহা। আমরা এবার একটু উপর দিয়ে উঠি। এর উপর দিয়ে লাইট জ্বালায় আসুন সবাই। সবাই লাইট জ্বালায় আস্তে আস্তে সাবধানে। বাদুর, পাখি না বাদুর, বাদুর। বাদুর! ভয় কিছু নাই, এটাই ভূতের বাচ্চা। বাবারে, এটা একটা ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে। আমার মোবাইলে লাইট নেই, আমার মোবাইলে চার্জ নেই। এটা অনেক ডেঞ্জারাস। চলো ওইদিকে, ওইদিকে আর না যাই। এদিক দিয়ে তো বের হইতে হবে। ওইদিকে বেরোতে হয়। এদিক দিয়ে বের হবে। এদিকে যাই। তাহলে আবার ওই যতটুকু উঠছে এতটুকু নামতে হবে। ভয় পেলে লাইট দেন আপনাকে, আমি আগে দেখাই। পায়ে কিছু একটা, পায়ে কিছু একটা লাগছে। পাথরের কোনা লাগছে। পাথরগুলো তো খারাপ। ভয়ঙ্কর। ওর এই পাশে আর কি দিয়ে আছে? খোলা খোলা আছে। এদিকে সামনে খোলা আছে, গুহা শেষ প্রান্তে গিয়ে। আমি কি জানি না, এখান দিয়ে যাবো না, এখান বিভিন্ন দিয়ে। জায়গায় খাদ, এদিকে এদিকে বিভিন্ন জায়গায় খাদ রয়েছে। এদিকে তো না, এদিকে তো বন্ধ। আলো আসে কোন দিকে? এদিকে। সাবধানে সবাই। এখানে সাবধানে। লাইট জ্বলছে। ও দেখো, হ্যাঁ
আলো দেখা পেয়েছি, ওদের যে আলো আসছে। পেয়ে গেছি, আমরা রাস্তা পেয়ে গেছি। আমরা গুহা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা পেয়েছি ফাইনালি। আমরা এবার জয় করলাম। ফিলিংস কেমন? ভালো লাগছে। ভালো লাগছে? সাথে গিয়ে সব টাকা বসে লাগে। চলো। দেখো জাস্ট গুহাটা, ও গড। অনেক সুন্দর। এসছি। সবাই ভয় পাচ্ছিল, ওনারা সবাই ভয়ে শেষ। জাস্ট আমি সাহস দেখিয়ে নিয়ে আসলাম, কিছু হলে তো আমার দোষ দিয়ে দিত। ফাইনালি সবাই সুস্থ মতো ফিরে এসছে। গোয়ার ভেতরে অ্যাডভেঞ্চারটা জাস্ট অন্যরকম ছিল। এতটাই অন্ধকার ছিল যে মনে হচ্ছিল আমরা রাত্রেবেলায় কোথাও এসে পড়েছি। অনেক অনেক ভয়ঙ্কর ছিল, তবে বেশি মজা পেয়েছি। গুহাটাকে পার করতে আমাদের সময় লেগেছে প্রায় 15 মিনিটেরও বেশি। আমি ঘেমে ঘেমে একদম শেষ। গড, একে তো অন্ধকার। তার পায়ের মধ্যে কি ব্যথা পাইছে নাকি, কিছু ফুটছে নাকি দেখতে হবে। চল এখন যাই, অনেক হলো। মানুষ এগুলো ঘোরে সাজে ঘুরে আসার পরে, আমরা স্কোয়াড পাইনি বলে আগে ঘুরে ফেললাম। যাই হোক, ফাইনালি এখন গাড়ির দিকে যাচ্ছি। চলো। খাগড়াছড়িতে আমাদের সাইট সিইং দেখা শেষ। এবারে আমাদের যাত্রা শুরু হবে সাজেকের পথে। আপাতত চলে যাচ্ছে নেটওয়ার্কের বাইরে, যেখানে শুধুমাত্র এয়ারটেল আর রবি নেটওয়ার্ক কাজ করবে। সাজেকে গিয়ে কোনো নেটওয়ার্ক থাকে না, জাস্ট নেটওয়ার্কের বাইরে গিয়ে নিজেকে মনে হবে আমি এখন অফলাইন মোডে আছি এবং শুধু আমি আর আমি, আমার জন্য আমি এবং আমার আনন্দ ছাড়া আর কিছুই নেই। আমি আর আমার আনন্দ। দাদা কি খাইতে চান? আমি একটা কুবরা খাবো। কোবরা, কোবরা সাপ। মানে আপনি কোবরা সাপ খাবেন? আপাতত আমি আপনাকে শিয়াল খাওয়াতে পারবো, শিয়াল আছে সামনে। শিয়াল খাবো। তবে শিয়াল, বেজি, ব্যাং এই সমস্ত জিনিস আমি আপনাকে খাওয়াতে আমি পারবো। অন্য কুকুর, কোনোটাই খাবো না, শুধুমাত্র কোবরা। এটা যদি আমি কখনো পাই আমি ট্রাই করবো। কি দেখলে আপনার কোবরাটা খাইতে ইচ্ছা করে? এই কোবরা যখন এরকম ফোনা তুলে তো মানে একটা, তখন আমার মনে হয় যে এটাকে আমার খাবো, আমি এটা খাবোই। মানে পোনা দেখে খাইতে ইচ্ছা করে? হ্যাঁ, আপনি খাইতে চান কোন পার্টটা? কোবরার কোন পার্টে খাইতে চান? আমি কোবরার মাথা বাদ দিয়ে পুরো বডিটাকে, আপনি পোনা দেখে খাইতে চান? পোনা তো মাথাতেই থাকে। না তা থাকুক। পাহাড়ি রাস্তায় যেতে যেতে এরকম যুক্তি ছাড়া কিছু এলোমেলো গল্প নিয়ে আমরা মেতেছিলাম এবং উপভোগ করছিলাম আমাদের জার্নিটা। আমি শুনবো, হ্যাঁ শুনবেন। মিস করবো, আচ্ছা তারপরে এটাকে দক্ষিণ করবো, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু দিঘিনালা চলে এসেছি। দিঘিনালা এটা একটা বাজার। এই বাজারে চাকমা, মারমা, ত্রিপুরা সবাই কিন্তু এখানে অনেক কিছু নিয়ে এসছে। যারা জুম চাষ করে, শাক সবজি, ফল যা কিছু পাওয়া যায় সব কিছু কিন্তু নিয়ে এসছে। বাঁশকরণও দেখা যাচ্ছে। এটা বিশাল একটা বাজার। এই বাজারটা কিন্তু একটা অথেন্টিক বাজার। সাজেক যাওয়ার পথে আসলে যে ভিউগুলো পাওয়া যায় এইগুলোই আসলে দেখার মতো সৌন্দর্য। যারা পাহাড়িরা জুম চাষ করে পিঠে ওই একটা বড় একটা ঝুড়ি মতো নিয়ে যায়, তাতে অনেক কিছু থাকে, শাকসবজি, ফলমূল, সেই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার একটা ভালো ভিউ, খুব ভালো লাগে দেখতে। সাজেক যাওয়ার পথে অনেক কিছুই দেখা যায়, পৌঁছে গেলে তো সবই শেষ হয়ে গেল। তাই যাওয়ার পথে মজাটাই আলাদা। বিভিন্ন জায়গায় থেমে থেমে আসলে চা খাওয়া, তারপরে কিছু কলা টলা খাওয়া, এই অথেন্টিক পাহাড়ি কিছু খাওয়া, ফলমূল অনেক পাওয়া যায়। তো আমরা হয়তো কাছাকাছি চলে এসেছি। আর্মিদের ক্যাম্পের একটু পাশাপাশি আছি হয়তো বা, কারণ এখন দেখলাম যে আর্মিদের গাড়ি যাচ্ছে এদিকে। তাড়াতাড়ি এটা পার করলেই কোথাও একটা স্টপেজ দিব, একটা দুটো জায়গায় স্টপেজ দিব। আমরা অলরেডি আর্মিদের কাছে পারমিশন পেয়ে গিয়েছি। রেস্ট্রিকশন থাকার কারণে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না। এবার আমরা মুক্ত। এবার আমরা মুক্ত হবে, এখন যেতে পারবো আস্তে আস্তে।
বসে না শহরে পাথরের নগরে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। পাহাড় টিলায় আসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মনকে জড়াই সুখের ছবি জাগে। পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের গায়ে, মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম পাহাড়ে, তাই তো এলাম পাহাড়ে। আর দেখো কি উঁচু পাহাড়। আপনাদের নমস্কারকে কি বলে? আমার ভাষা বুঝতেছে না, আপনি বলেন আপনাদের ভাষায়। ধরেন আমি যখন সালাম দিব, নমস্কার দিব, সেটা আপনাদের ভাষায় কি বলেন? আমাদের ভাষা হচ্ছে জুজু 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 জুজু। অর্থাৎ স্বাগতম, আচ্ছা, স্বাগতম। নমস্কার জুজু। জুজু চাকমা ভাষায় কারোর সাথে প্রথম পরিচয় হলে তখন জুজু বলা হয়। আর খুবলে বলা হয় খাসিয়া ভাষায়, খুবলে। আর সাঁওতালিরা বলে হচ্ছে জোহার। তো জুজু এটা হচ্ছে চাকমা। হুক্কা রেডি হচ্ছে, কিন্তু চু কিন্তু এখনো পেলাম না দাদা। ও মাসি, চুয়ানি খান না? ও এটা বোঝেন, একটু বুঝাই দেন না। জগোরা 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 খান না? এসে গেছে এসে গেছে, এই যে হুক্কা। হ্যাঁ, এটা এটা কি তামাক নাকি গাঁজা নাকি? তামাক 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 কিভাবে তামাক পাতা, তামাক পাতা রয়েছে এবং এটা একটা অথেন্টিক হুক্কা। দেন আমি গায়ে করতে পারবো। একটু হয় এরকম আমার। সেই সাথে আমি একটু বলে রাখি যে একটু আগে আমি জগোরা নামে একটা জিনিসের কথা জিজ্ঞেস করছিলাম। জগোরা মানে হচ্ছে পাহাড়িতে বানানো একটি স্পেশাল পানীয়, যেটা এর আগে আমি চাকমাদের বিজু অনুষ্ঠানে খেয়েছিলাম।
it's working. Just tali feeling. জুমে আদা চাষ করছে, এগুলো আদা তুলে নিয়ে আসলো আর কি। আদা, এটা কি চালতে? এখানে কি খাওয়া যেতে পারে? কিছু একটা খাবো না, কলা টলা? আপনি খাবেন কোবরা, আপনি এগুলো কি খাচ্ছেন? রাস্তায় কিছুটা আড্ডা দিয়ে চাকমাদের সাথে আমরা আবারও আমাদের জার্নি শুরু করলাম। যদিও কোথাও দাঁড়ানো নিষেধ ছিল, তবুও আমরা একটা ব্রেক নিয়েই নিয়েছিলাম। আমরা বোধহয় সাজেকে পৌঁছেই গেছি। বাদিক থেকে দেখা যাচ্ছে রিসোর্টগুলো, এবং নতুন নতুন অনেক রিসোর্ট হয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। এগুলো আগে ছিল না। পুড়ে যাওয়ার পরে কিন্তু অনেকভাবেই নতুন করে সাজানো হয়েছে সাজেককে। আমাদের গন্তব্য মেঘমায়া রিসোর্ট, যেটা সাজেকের বেস্ট রিসোর্টগুলোর ভিতরে একটা। আগুনে পুড়ে যাওয়ার পরে সাজেকের সমস্ত রিসোর্ট পুড়ে গিয়েছিল। ডান দিক থেকে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু নতুন করে তৈরি হয়েছে। সাজেকের খাবারের জন্য বিখ্যাত মন্টানা রেস্টুরেন্ট সামনেই রয়েছে। সাজেকে এসে পৌঁছে গেছি, এবার রিসোর্টে যাওয়ার পালা। রিসোর্টটা হচ্ছে মেঘমায়া রিসোর্টে আমি বুক করে রেখেছিলাম, এবং আমার কাছে সবগুলো রিসোর্ট চেক করার পরে মনে হচ্ছিল যে মেঘমায়া রিসোর্টটা খুব সুন্দর। ওদের বেলকনি খুব সুন্দর, ওদের রুমগুলো অনেক ওয়েল ডেকোরেটিভ, এবং ওদের হসপিটালিটি খুবই দারুণ। রোদ উঠেছে পাহাড়ে, এখন বৃষ্টি নেই মোটেও। আমরা এই দিকটা দিয়ে এখন মেঘমায়া রিসোর্টের দিকে নামতে হবে। আপাতত যাই, দেখি কি অবস্থা। মন্টানা রেস্টুরেন্ট, এই মন্টানা রেস্টুরেন্টের পাশ দিয়ে কিন্তু নেমে যেতে হবে। তাহলে আপনি একটু দাঁড়ান, আমি ওদেরকে বলি আসতে। আমি এখন যাচ্ছি রিসোর্টে। এই রাস্তাটা দিয়ে নামতে হবে। এই রাস্তাটা দিয়ে এখন আমরা নিচের দিকে নামবো। ভিউটা মিজোরাম ভিউ, সম্ভবত 5টা রুম রয়েছে। আমরা যাই আগে। আমি বেস্ট রুমটাই নেওয়ার চেষ্টা করেছি, যেটা বেলকনি থেকে আমি বেস্ট ভিউটা পাবো। নিচে বোধহয় কোনো একটা ঝিরি রয়েছে, যে ঝিরিতে সবাই স্নান করে জল নিয়ে আসছে এরকম ঝুড়িতে করে। এখানকার মানুষদের কিন্তু এই ঝিরির জলের উপরে ডিপেন্ড করতে হয়, খাবার পানীয় থেকে শুরু করে স্নান, রান্নাবান্না সব কিছুই। ঝিরি বাদে কোনো জলের সোর্স না থাকায় এখানকার মানুষকে প্রতি 1000 লিটার জল কিনতে হয় 1600 টাকায়। পৌঁছাতেই সামনেই পেয়ে গেলাম রিসেপশন। এখানে আমাকে এন্ট্রি করাতে হবে আমার আইডি কার্ড সহকারে সমস্ত ইনফরমেশন। মেঘমায়া রিসোর্টে জাস্ট এন্ট্রি করলাম। এখানে খাতায় সব কিছু এন্ট্রি করার পরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। এই পাহাড়ের সাথে চিয়ার করলাম, দেন একটা চুমুক দিলাম। এখন আমরা এগিয়ে যাব রুমের দিকে, এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি খুবই এক্সাইটেড যে রুমটা কেমন। চলো, কাঠের সিঁড়ি দিয়ে নামছি নিচে, এবং নিচে যে কটেজগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বুকিং কটেজ। একটা বেস্ট রুম, সব থেকে ভালো রুম, সেটাই আমি নিয়েছি। এবং মেঘমায়া রিসোর্টটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে সত্যি মেঘের কোলে, মেঘ দেখার জন্য বেস্ট রিসোর্ট। সাজেকে আসলে এটা ট্রাই করতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা ভিউ কত সুন্দর, কি সুন্দর রাস্তা, একদম বাঁশের কাছে, আর সাথে কটেজগুলো।
করবেন। আসেন ভাই, একটা মজার কথা বলি। কিসের কথা? মজার কথা। টাকা দিয়ে বাস খান, আপনার পছন্দের খাবার। আমি নিজে বাঁশ খেতে খেতে এখন বাঁশ বিক্রি করা শিখছি। এটা কিন্তু ওদের ওয়েলকাম ড্রিঙ্ক। এই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে কিন্তু ওরা মানুষকে আপ্যায়ন করে। সবাই বাস খাওয়াচ্ছে, আপনি খাওয়াবেন না আমাদের বাস? না খাওয়াইতে পারি না। আং নন হামজাগো। আং ননো হামজাগো। অনেক সময় অনেকে বাংলা বোঝে না। আমি তোমাকে ভালোবাসি। আর যে বাস নিজের পকেটে টাকা দিয়ে না খেলে আফসোস করবো, সেই বাস। এখানে ভালোবেসে চলে এসেছো। হ্যাঁ, এটা একটা অন্য রকমের আখ। এই আখে বিচি আছে। 5 জন ভেতরে ঢুকে বসছে ভয়ে। কোথায় সাপ? বৈত্য কাঞ্চি, আরেকটা চক। চেহারা নষ্ট হয় শুধু পরিশ্রমের কারণে। চায়ের সাথে বাস মিশিয়ে খাওয়া আর কি একটা অন্যরকম ব্যাপার।